ওয়েলকাম ব্যাক টু ডাস আরে। লাস্ট পার্টে আমরা সেই ডিস্ট্রয়ারকে দেখতে পাই, একজন ইয়ং বয় যার বয়স মার্কো থেকেও কম। তার একটা সিঙ্গেল লুক ওয়ালটনকে চিলস দেয়, তার দাঁতগুলো কাঁপতে শুরু করে। অলদো সে অনেক পরিমাণ রক্তকে লস্ট করেছে এবং তার ভিশন ধীরে ধীরে অস্পষ্ট হচ্ছে, বাট তার এই চিলসের কারণ ছিল অন্য কোথাও। ছেলেটার মুখভঙ্গি থেকে বিচ্ছুরিত চরম শত্রুতা আর অভিশাপও নিঃসন্দেহে তার এই চিলসের একটা কারণ ছিল। বাট ওয়ালটনের কাছে প্রকৃত আতঙ্কের বিষয় ছিল যে সে এই মুখটার সাথে পরিচিত। এমন কোনো মানুষ নেই যে ইস্টার্ন ফ্রন্টে ফাইট করেছে কিন্তু এই ছেলে সম্পর্কে জানে না। এ বিস্ট প্রসেসড বাই হাঙ্গার, হিজ মাইন্ড রুলড বাই ইনহিউম্যান ম্যাডনেস। তার একমাত্র চোখটা ঝলমলে করছিল, রূপালি চুল বাতাসে দুলছিল। সে দুটি বন্দুক আঁকড়ে ধরেছিল যেগুলোতে খোদাই করা ছিল উলফ অ্যাঞ্জেল, দ্য রুন অফ দ্য উলফ। এখানে কোনো সন্দেহ নেই, এটাই হচ্ছে সেই মুখ যাকে ওয়ালটন কখনোই ভুলবে না। দ্য ফেস অফ এ বয় যার 3 বছর আগে মারা যাওয়ার কথা। ইস্টার্ন ফ্রন্ট ক্রপস স্পেশাল ইউনিট লিডার এসএস মেজর উলফগ্যাং শ্রাইবার, আনচেইনড বিস্ট যে ফ্রেন্ড এবং এনিমি উভয়কে মেরে ফেলত। দ্য ডিমন যার অলরেডি এন্ড হওয়ার কথা ছিল, সে এখানে কীভাবে দাঁড়িয়ে আছে? তোমরা কমেন্টে একটা জিনিস বলো, আমি কি ক্যারেক্টারের যে ভয়েস লাইন সেগুলো এরকমভাবেই থুয়ে দেবো নাকি সেগুলো এক্সপ্লেন করে দিব? যদি আমি ভয়েস লাইন এক্সপ্লেন করি দেন তোমরা সেই ভয়েস শুনতে পারবা না, আর যদি এক্সপ্লেন না করি তাহলে ভয়েস শুনতে পারবা বাট তোমাদের নিজের করে নিতে হবে। কোনটা করলে ভালো হয় কমেন্টে বলো। হার্ডলি কেউ এরকম কথা একজন ডাইং কমান্ডারের সামনে বলে, স্পেশালি তার সামনে যার মৃত্যু তার কারণে হচ্ছে। দ্য বয় একটা ইনোসেন্ট ডেভিলিশ স্মাইল দেয়। ওয়ালটনের আর কোনো সন্দেহ নেই যে এটা সেই সেম পারসন, ইয়েট তার আর্মব্যান্ডে স্বস্তিকা ছিল না, অন্য একটি চিহ্ন ছিল, এমন যেন সে কোনো সঙ্গী না। ছেলেটি প্লেফুল মেজাজে দৃষ্টিপটটি ঘুরে দেখল, এটাই তার কথার যথেষ্ট প্রমাণ। আর এরপর যা ঘটল তা একবারে অস্বাভাবিকের বাইরে ছিল। তাদের আশেপাশে অস্বচ্ছ বাষ্পের মতন কিছু জিনিস উঠল, যেন কুয়াশা বা ধোঁয়াটে এক ধরনের মেঘ। একই সময় ওয়াল্টনের সেন্সগুলো ভয়ঙ্কর আত্মনাতের দ্বারা আক্রান্ত হলো। সেখানে ছিল অভিশপ্ত ফলেনদের শোকের কান্না, যাদের নিয়তি ছিল চিরকাল কষ্ট পেতে ও হাহাকার করতে সময়ের শেষ পর্যন্ত। এই অসীম শোকের সুর সেই ব্যাটেলফিল্ডের উত্তপ্ত বাতাসকেও ঠান্ডা করে দিল। এগুলো ছিল সেই মৃতদের আত্মা। ওয়ালটন অনুভব করেছিল যে মার্কো আর জোয়াকিমের মুখগুলো সেই ঘূর্ণায়মান ভিড়ে ভাসছে, আর সেই গন্তব্যটাও যা তাদের টেনে নিয়ে যাচ্ছে সরাসরি শ্রাইবারের আই প্যাচের দিকে। সে এই সোলগুলোকে ডাইভার করতেছে। এমন এক জঘন্য দৃষ্টির মুখোমুখি হয়ে ওয়ালটন স্থির করতে পারছিল না যে সে কি ক্রোধে ফেটে পড়বে নাকি কেবল কাঁদবে। সে তাদের শান্তি কামনা করছিল। শ্রাইবার মনে হচ্ছে সে তার মিলকে শেষ করলো এবং ওয়ালটনের দিকে ঘুরে তাকালো। সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, সেনার মতো রক্ত ঝরানোর কোনো অবস্থায় নয়। ওয়ালটন হাসি মুখে থাকা ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ইনডিড, এমন পরিণতিতে কেউ সন্তুষ্টি থাকতে পারে না। তার নিজের বলতে বন্ধু ছিল, ঘরে ফেরার জন্য একটি পরিবার ছিল, ভালোবাসার জন্য একজন নারী ছিল। সে এই দেশকে ভালোবাসত। জার্মানির পরাজয়ের কারণে সব কিছু কলঙ্কিত হয়েছিল, এমন অসম্মান যা শত শত বছর ধরেও মুছে ফেলা যাবে না।
সেটা ছিল 許せないよね。薄汚い劣等ごときが我が物顔で帝都を蹂躙するなんて。女や子供や年寄りを犯して殺して吊るすなんてさ。総長、忠勇なるドイツ軍人バルター・ゲルリッツ総長殿、君の気持ちを聞かせてくれ。ওয়ালটনের মুখ থেকে অনেক পরিমাণ রক্ত বের হলো, যার ফলে কথা বলা কষ্ট ছিল। বাট হিজ ফিলিংস আর সেট। জোয়াকিম যে শপথ করেছিল টু ফাইট টিল দ্য বিটার এন্ড, মার্কো যে উইশ করেছিল ভিক্টোরি, দেয়ার ফিলিং অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওন, তার সামনে যে দাঁড়িয়ে আছে নির্ভুলভাবে সে শয়তানের আঁচড় থেকেই এসেছে। বাট এই জিনিসগুলো এখন ম্যাটার করে না, সে যে জিনিসটা চায়। Victory, honor and glory for the fatherland, to bring peace for friend and family that has fallen, যারা এখনো জন্মগ্রহণ করেনি তাদের প্রজন্মের জন্য সমৃদ্ধ নিয়ে আসতে, এই সকল কিছু for his very own soul. ジーク入る。そうさ総長、素晴らしいよその息だ。君のような勇者にこそあの方の血肉となる資格がある。আমরা পরবর্তী যুদ্ধে বিজয় লাভ করব। ইফ নট দেন তার পরেরটা, শত হাজার এবং মিলিয়ন ব্যাটেল রিপিটিং ওভার অ্যান্ড ওভার এগেইন টিল দিস আউটকাম ক্যান ফাইনালি বি টপিড। শ্রাইবার তার মাউসার ওয়ালটনের দিকে তাক করল, তার আত্মার শেষ আলোটুকুও ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। তার রেকুয়াম ছিল ফলেনদের জন্য তিরস্কারের গান, যার মধ্যে লুকিয়েছিল ক্ষতিকর মনোভাব। অ্যান্ড ইয়েট ওয়ালটন চিন্তা করল এটা সুন্দর, লাইক দ্য সং অফ এন এঞ্জেল। তখন সে অবশেষে বুঝতে পারল যে এটাই হচ্ছে মহাপ্রলয় এবং সে শীঘ্রই বিশ্বকে ধ্বংস করার জন্য মার্চ করা এক সৈন্যদের সাথে যোগ দেবে, হয়ে উঠবে বিস্ট ম্যানের একটা অংশ, তার সৈন্যদলের অনেকের মধ্যে একজন। ওকে, যারা ডাইস আরে এনিমেটা দেখেছো তারা এখানে এই জিনিসগুলো একটু বুঝতে পারবা। ছেলেটি হেভেনের দিকে তাকালো এবং ছিঁড়ে ফেলার মতন এক হাসি দিল। হিজ সিলভার হেয়ার ড্যান্সিং। ওয়ালটনের আত্মা তার চোখের মধ্যে ঢুকে গেল এবং ভ্যানিশ হয়ে গেল। R.I.P. ওয়াল্টার। একই সময় অন্য একটা স্থানে একটা নতুন নাইটমেয়ার ঘটছিল। একটা ইন্টায়ার ব্যাটালেশন, এ ডজন ট্যাঙ্ক একটা সিঙ্গেল মানুষের দ্বারা ধ্বংস হয়ে গেছে। সুপার ন্যাচুরাল স্ট্রোমের মাঝখানে দাঁড়িয়েছিল একজন মানুষ, যা রাতের গভীরতম অন্ধকারের চেয়েও কালো। তার পোশাকের নিচে ছিল স্টিলের মতন শরীর, যা চরম সীমায় প্রশিক্ষিত। প্রাচীনকালের সেরা ভাস্কর্য এবং কাঁচা মার্শাল দক্ষতার এক নিখুঁত সংমিশ্রণ। লোকটি কিছুই ধারণ করেনি, এমনকি একটি ছোট ব্লেডও না। সে কেবল তার ফিস্ট দিয়ে ফাইট করতেছে। কিন্তু এটাই যথেষ্ট ছিল ট্যাঙ্কের আর্মারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার, যেন এটা কোনো ধরনের খসড়া কাগজ। বলতে হবে না যে কোনো সাধারণ মানুষ এই জিনিসটা নকল করার আশাও করতে পারে না। ইনডিড সে একটা মনস্টার, অর ইফ নট দেন একটা ওয়েপেন যা মানুষের ফর্ম নিয়েছে। এ ফোর্ট্রেস আপান দ্য ব্যাটেলফিল্ড। যাই হোক না কেন, সোভিয়েত ফোর্স একজন ইনহিউম্যান সোলজারের সাথে ডিল করতেছে, এ বিইং যে হিউম্যান বাউন্ডারিকেও অতিক্রম করে। ফার্দার মোর সেই মানুষটি তার উপর নিক্ষিপ্ত
গোলাগুলির আক্রমণ এড়ানোর চেষ্টাও করল না। কাউন্টলেস বুলেট এবং ট্যাঙ্কের শেল দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তার শরীর অক্ষত ছিল। হাউএভার, এটা স্বাভাবিক ছিল। সকলেই এই মানুষটাকে জানত, তার স্ট্রেংথ এবং তার নাম। এটাও জানতো যে সে একজন হিরো, যে 1 বছর আগেই মারা গেছে এবং যা একবার মৃত তাকে আর কখনোই মারা যায় না। লোকটা একটি গভীর নিঃশ্বাস ফেলল। তার ওভারফ্লোয়িং উইল আশেপাশের ধ্বংসাবশেষকে বিষাক্ত বর্জ্যে পরিণত করল, যা একটি জ্বলন্ত বাতাসের ঝপটায় দূরে উড়ে গেল। টান টান পেশিগুলো তাদের চরম সীমায় প্রসারিত হলো, যেন মুক্তির জন্য আকুল। এ হ্যামার অফ স্টিল, সে এমন একটা ব্লোকে আনলিশ করার জন্য তৈরি হতে লাগলো যাকে উইথস্ট্যান্ড করার মতন ইউনিভার্সে কিচ্ছু এক্সিস্ট করে না। তার ফিস্টে এনার্জি গ্যাদার হলো এবং একটি প্রতিফলন সৃষ্টি করলো। বাট যখনই সেই ব্যক্তি তার পাওয়ারকে আনলিশ করতে যাবে, ঠিক যখনই এটা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছাতে যাচ্ছিল, তার তীব্র একাগ্রতা হঠাৎ করেই শিথিল হয়ে গেল, যেন কিছু তার মুডকে নষ্ট করে দিয়েছে। হয়তো সে ভাবছিল যে আতঙ্কিত সৈন্যরা তাদের মনোবল হারিয়ে এমনকি হত্যার যোগ্যও ছিল না। তাহলে কি সৈন্যরা অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে পালিয়ে গিয়েছে? অবশ্যই না। নিষ্ঠুর শিকারিনীর গান রাতের আকাশ জুড়ে প্রতিধ্বনিত হলো। একটি পিওর ফ্লেমের ওয়েভ সেই মানুষটার পাশ দিয়ে গেল এবং তাকে ছায়ে পরিণত করল। এটা কোনো অর্ডিনারি ওয়েপেন না। এই পাওয়ার কোনো মলোটোভ ককটেল বা ট্যাঙ্কের ফায়ারের থেকেও বেশি ভয়ঙ্কর। এটা যেন কোনো আরবান ওয়েপেন না, একটি পারমাণবিক বিস্ফোরণের ঘনীভূত শক্তির স্পন্দনের মতন। যতটা অসম্ভবই মনে হোক না কেন, অলৌকিক আত্মনাদের হৃদয় বিদারক শব্দ যুদ্ধবিধ্বস্ত ব্যাটেলফিল্ডে প্রতিধ্বনিত হচ্ছিল, যা এখন আগুনের সমুদ্রে পরিণত হয়েছে। সৈন্যরা হঠাৎ আগুনের বিস্ফোরণের মধ্যে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তাদের আত্মার ঘৃণা ভরা চিৎকার রাতের নিস্তব্ধতার ছিন্ন করে ছড়িয়ে পড়ছিল। এটা ছিল সেই ফিনোমিনা যা কিছুক্ষণ আগে শ্রেইবার তৈরি করেছিল। মেয়েটি কতক্ষণ ধরে সেই পুরুষের পেছনে দাঁড়িয়েছিল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না। তার কণ্ঠ ছিল কঠিন এবং আনন্দহীন, তার মুখ ছিল ডিপ ক্রিমসন, তার দুলতে থাকা চুলের রং ছিল তাজা রক্ত আর হেলফায়ারের মতন। তার মধ্যে এক ধরনের ক্যালকুলেটিভ সৌন্দর্য ছিল, যদি না তার মুখের বাঁ দিকটা জুড়ে ভয়াবহ দাগ এবং পুড়ে যাওয়ার চিহ্ন থাকত, ফলে তার মুখবহ এক অদ্ভুত ভয়ের ছাপ রেখে যেত, যেন সৌন্দর্য আর বিকৃতির এক অশুভ মিলন। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ছাড়তে ছাড়তে নারীটি পেছনে থাকা পুরুষকে এই প্রশ্ন করল। কোনো উত্তর এলো না।ここは奴らにうまく攻め落としてもらう必要がある。故に殺しすぎるのも殺さなさすぎるのも等しく罪だということを自覚しているなら何もない。一度タガが外れれば皆殺しにしてしまいかねないから抑えている。ক্রিমসন ওমেনের কথা শুনে যদি কেউ তাকে উন্মাদ মনে করে, তাহলে তাকে দোষ দেওয়া যাবে না, কারণ কোনো সুস্থ মানুষ এভাবে বলবে না যে সে ইচ্ছামতন বার্নিল ঘিরে থাকা সম্পূর্ণ রেড আর্মিকে ধ্বংস করে দিতে পারে।
性としては性質創造を試みるにはなるが適当な触媒だろう。敵をいかに拒絶するか守るべきだ。愛すべきだ。彼ら10人の方が命を奪う。それがいい。 The man finally spoke. あれに何か用があると。 সাইলেন্স এগেইন। পুরুষটি অ্যান্সার দিতে পারল না। ওমেনটি চোখ সরু করল, তার দৃষ্টি সন্দেহে ভারী। তারপর সে বিরক্তিকর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। やれまただ。過激すぎる男というのも考えものだ。まさかあれと戦おうなど考えているわけでもあるまい。そして仮にそうだとしたらくだらんよ。バカバカしいからやめておけと言った。あれは絶対に殺す。いずれにせよあれは我々の上官であり狩猟殿の盟友だ。貴様が範囲を持つというのははっきり言って捨ておけ。俺にそんなつもりは。だろう。貴様の硬すぎる頭の中にそんな計算などあったとは。ゆえ我らが黒煙滝の指導者お二人兄弟のごとく仲がいい。であれば必然あれのいる場所は決定している。 ইতিমধ্যে বার্নিলের আকাশে রক্ত আর আগুনের কলঙ্কিত। রাজধানীর ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে গড়ে উঠছিল একটি বিরাট ষষ্টিকা। একজন তার কেন্দ্রে উঁচু টাওয়ারের শিখরে দাঁড়িয়েছিল। অ্যাটেনশন বার্নিলের পুরুষ এবং নারীরা, আমাদের মহান প্রভু ধ্বংসের অধিপতি আপনাদেরকে তার বার্তা দিয়ে ধন্য করেছেন। নীরবতার সাথে তার বাণী শুনুন। তার কণ্ঠ বার্লিন শহরের সকল জীবিত মানুষের কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন এটা কোনো ধরনের সরসরি। সেই মুহূর্তে সকল সৈনিক যুদ্ধ থামিয়ে দেয়, সকল শিশু তাদের অশ্রু মুছে ফেলে এবং সকল প্রবীণ তাদের পলায়ন বন্ধ করে দেয়। শহরে প্রতিটি আত্মা যেন আকাশের দিকে তাকিয়েছিল। তার গভীর ছায়া শহরের নিচের রক্ত আর আগুনের কলঙ্কিত, যেন কোনোরকম কড়াই ফুটে উঠছে বার্লিন হিমেল। ঠিক সেই দিন যখন হাজার বছরের রাজত্ব ধুলায় মিশে গেল, হেভেন থেকে নেমে এলো এক ধ্বংসাত্মক জলজলে শয়তান এবং আমরা দেখতে পাই দ্য গোট হিমসেলফ, রেইনহার্ড। আর পার্ট 3 আমি এখানেই শেষ করব। বাই বাই।